রসপুর ও জয়পুর। পশ্চিমবাংলার প্রচুর চমকপ্রদ সাংস্কৃতিক উপকরণ হাওড়া জেলার আমতা থানার মধ্যে আজও চারিদিকে ছড়িয়ে রয়েছে। অনুসন্ধানীরা তার মধ্যে চিন্তার খোরাক পেতে পারেন যথেষ্ট, বিশেষ করে নৃবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীরা। এই উপকরণের বৈচিত্র্য যেমন বাহুল্য, তেমনি তার পরিচয় দেবার জন্য প্রতিটি গ্রামের স্বতন্ত্র বিবরণ দেবার প্রয়োজন নেই। সেই ধরনের বিবরণ পুনরাবৃত্তি দোষে দুষ্ট হতে বাধ্য। রসপুর থেকে জয়পুরের বিবরণের মধ্যে তার সমস্ত বৈশিষ্ট্য আমি প্রকাশ করার চেষ্টা করব। প্রকাশের সুযোগও আছে। আমতা থানায় একসময় ধীবর শ্রেণীর প্রাধান্য ছিল, আজও তার পরিচয় আছে। দামোদর তীরে এই অঞ্চলে বর্ধিষ্ণুগঞ্জেরও বিকাশ হয়েছিল, যেমন আমতায়। জাতি হিসাবে মাহিষ্যরাই আজ আমতায় প্রভাব প্রতিপত্তিশালী এবং এই অঞ্চলের গ্রামীণ সংস্কৃতির যা কিছু উল্লেখযোগ্য ঐতিহ্য, তার প্রধান ধারক ও বাহক তাঁরাই। আমতা থেকে দামোদরের তীর ধরে বাঁধের উপর দিয়ে রসপুর গ্রামে যেতে হয় প্রায় 4 মাইল পথ। গ্রামটির প্রাচীন ও প্রধান বাসিন্দাদের মধ্যে অন্যতম হলেন মাহিষ্য ও কায়স্থরা। কায়স্থরা প্রধানত রায়পাড়াতে থাকেন। রায়পাড়ার রায়দের ইতিহাস প্রায় 300 বছরের প্রাচীন। রসপুরের এই রায়বংশে বাংলার শিবায়ন কাব্যের একজন অন্যতম প্রাচীন কবি ব্র্যাকেটে কবি রামেশ্বরের পূর্বে ব্র্যাকেট ক্লোজড জন্মগ্রহণ করেছিলেন। নাম রামকৃষ্ণ রায়। রামকৃষ্ণের শিবায়ন কাব্যের খণ্ডিত পুঁথি আগে পাওয়া গিয়েছিল এবং তাই অবলম্বন করে দীনেশচন্দ্র সেন তাঁর বঙ্গসাহিত্য পরিচয় ব্র্যাকেটে প্রথম খণ্ড ব্র্যাকেট ক্লোজড গ্রন্থে এ সম্বন্ধে কিঞ্চিত আলোচনা করেছিলেন। কিছুদিন আগে এই বংশের শ্রী পাঁচু গোপাল রায় রামকৃষ্ণের শিবায়ন কাব্যের সম্পূর্ণ পুঁথি উদ্ধার করে বঙ্গীয় সাহিত্য পরিষদে প্রকাশের জন্য উপহার দিয়েছেন। সাহিত্য পরিষদ থেকে এই শিবায়ন কাব্য সম্প্রতি প্রকাশিত হয়েছে। কাব্যের মধ্যে কবি রামকৃষ্ণ রচনাকালের কোনো নির্দেশ দেননি। কিংবদন্তি এই যে তিনি বর্ধমান রাজের অধীনে কোনো উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। রামকৃষ্ণের জন্মের ও কাব্য রচনাকালের যে পরোক্ষ প্রমাণ পাওয়া যায় তা সম্পূর্ণ নির্ভরযোগ্য। রামকৃষ্ণের মৃত্যুর পর দেখা যায় তাঁর জ্যেষ্ঠপুত্র জগন্নাথ রায় বর্ধমান রাজের কাছ থেকে কিছু ভূসম্পত্তি পান। ভূমিদানের তারিখ 1091 বঙ্গাব্দ বা ইংরেজি 1648 সাল। জগন্নাথের মৃত্যুর পর তাঁর জ্যেষ্ঠপুত্র মুকুন্দ প্রসাদও ভূসম্পত্তি পান 1100 বঙ্গাব্দে ইংরেজি 1693 সালে। আনুমানিক 50 বছর জগন্নাথের পরমায়ু ধরলে তাঁর জন্মকাল হয় 1643 সাল। গড়ে 3 পুরুষে 100 বছর ধরলে রামকৃষ্ণের জন্মকাল 1610 সালের পরে হয় না। সুতরাং কবি রামকৃষ্ণ রায় মনে হয় সপ্তদশ শতাব্দীর প্রথম বা দ্বিতীয় দশকে জন্মেছিলেন। কাব্যের শেষে তিনি প্রথম 2 পুত্রের কল্যাণ কামনা করেছেন। তাই মনে হয় 25-30 বছর বয়সের মধ্যে, অর্থাৎ 1635 থেকে 40 সালের মধ্যে তিনি শিবায়ন কাব্য রচনা করেন রসপুর গ্রামে। আত্মপরিচয় প্রসঙ্গে কবি লিখেছেন, কায়স্থ দক্ষিণ রাঢ়ী বংশেতে উৎপত্তি, গোত্র কাশ্যপ আমার দেবতা প্রকৃতি, নিবাস বন্দিনু আমি রসপুর দেশ, এত দূরে ভাইরে বন্দনা হইল শেষ। কবি নিজেকে প্রায়ই কবিচন্দ্র বা কবিচন্দ্র দাস বলে উল্লেখ করেছেন ভণিতায়। যেমন, কবিচন্দ্র রচিলা সঙ্গীত শিবায়ন, ভক্ত নায়কে দয়া কর পঞ্চানন। অথবা কল্পমুখে কমলে ব্রহ্মার উৎপত্তি, শিবায়ন গীত কবিচন্দ্রের ভারতী। আর একজন রাঢ়ের কবি বিষ্ণুপুরের মল্লরাজা বীরসিংহের রাজত্বকালে ব্র্যাকেটে 1656 থেকে 82 ব্র্যাকেট ক্লোজড শিবায়ন কাব্য রচনা করেছিলেন। তাঁর উপাধি বা নাম কবিচন্দ্র। তিনিও রামেশ্বরের পূর্বের সপ্তদশ শতাব্দীর কবি, কিন্তু তিনি রসপুরের কবিচন্দ্র রামকৃষ্ণ রায় নন। সপ্তদশ শতাব্দীতে যখন শিবচরিত্র, চণ্ডীমঙ্গল ধর্মপুরাণ থেকে বিচ্ছিন্ন হয়ে
স্বতন্ত্র শিব মঙ্গল কাব্যরূপে শিবায়ন রচিত হতে থাকে, তখন রসপুরের কবি রামকৃষ্ণ রায় সেই কাব্য রচনায় অগ্রণী হয়েছিলেন। রসপুর গ্রামে রায়পাড়ার রাধাকান্তজির যে বিগ্রহ ও মন্দির আছে তা কবিচন্দ্র রামকৃষ্ণের প্রতিষ্ঠিত ব্র্যাকেটে বিগ্রহ ব্র্যাকেট ক্লোজড বলে রায়বংশীয়রা দাবি করেন। গড়চণ্ডী দেবী হলেন রসপুরের প্রধান গ্রাম দেবতা। হাওড়া জেলার নানা স্থানে চণ্ডী বিভিন্ন নামে গ্রাম দেবতা রূপে বিরাজ করেন দেখা যায়। এই অঞ্চলে চণ্ডীর প্রাধান্য খুব বেশি। গড়চণ্ডীর মূর্তি দ্বিভুজা দুর্গা মূর্তি। চণ্ডীর সামনে ষষ্ঠী, দক্ষিণ রায়, কালী, পঞ্চানন, মনসা, শীতলা ও জয়চণ্ডী আছেন। উপযুক্ত দক্ষিণ রায় সুন্দরবন বা দক্ষিণ 24 পরগনা অঞ্চলের বাঘের দেবতা নন। দক্ষিণ রাড়ের দক্ষিণ রায় কি সুন্দরবনের জঙ্গলে গিয়ে বাঘের দেবতা হয়েছেন? পঞ্চাননও হাওড়া জেলার অন্যতম গ্রাম দেবতা। গঙ্গার পশ্চিম তীরের দক্ষিণ রাড় থেকে পূর্ব তীরে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত পঞ্চাননের বিস্তার ও উৎপত্তিও উল্লেখযোগ্য। গড়চণ্ডীর মন্দিরের মধ্যে দেয়ালের একটি নির্জন কুলুঙ্গিতে ধর্মঠাকুর কতকটা বিচ্ছিন্নভাবে অবস্থান করছেন দেখা যায়। কুলুঙ্গিতে স্থানান্তরিত হবার কারণ মনে হয় অবস্থার আংশিক পরিবর্তন। এছাড়া মনসার একটি ছোট পাথরের মূর্তি আছে, প্রাচীন মূর্তি মনে হয়, বাইরে থেকে নিয়ে আসা। গড়চণ্ডী ছাড়া রসপুরের বারোয়ারিতলায় যে বিন্ধ্যবাসিনীর স্থান আছে সেখানে পূজার সময় মহিষ বলি ও মুন্ড নৃত্য হয়। রসপুর অঞ্চলে যে শৈব ও শাক্ত ধর্মের প্রাবল্য ছিল এইসব নিদর্শন থেকে তা বোঝা যায়। রসপুর থেকে প্রায় 5-6 মাইল দক্ষিণ পশ্চিমে জয়পুর গ্রাম। হাওড়া জেলার পশ্চিম সীমান্ত বলা চলে। হুগলি জেলার দক্ষিণ আরামবাগের ব্র্যাকেটে মহকুমার ব্র্যাকেট ক্লোজড সংলগ্ন। সংলগ্নতার তাৎপর্য আছে। পরে দক্ষিণ রাড়ের গ্রামীণ সংস্কৃতি প্রসঙ্গে এই তাৎপর্যের বিষয়ে আলোচনা করা হয়েছে। রসপুর থেকে জয়পুর যেতে এবং আমতা থানার অন্তর্গত আরও অনেক গ্রামের ভিতর দিয়ে যেতে যেতে একটি বিচিত্র দৃশ্য নজরে পড়ে। দৃশ্যটি সমাধিস্তম্ভের দৃশ্য। গ্রামের পর গ্রাম, গ্রাম্যপথের ধারে ধারে প্রচুর সমাধিস্তম্ভের এই বিচিত্র সমাবেশ হঠাৎ অনভ্যস্ত দৃষ্টিপথে বিস্ময়ের উদ্রেক করে। খ্রিস্টান ও মুসলমানদের গোরস্থানে সমাধিস্তম্ভ আছে। হিন্দুদের শ্মশানেও যে সমাধি মন্দির নেই তা নয়, যথেষ্ট আছে। কিন্তু আমতা থানার এইসব গ্রাম গোরস্থান বা শ্মশান নয়, বর্ধিষ্ণু বসতিবহুল গ্রাম। অধিকাংশই মাহিষ্য প্রধান গ্রাম এবং স্তম্ভগুলি মাহিষ্যদেরই বেশি। তবে অন্যান্য জাতিও এই আচারটি যে গ্রহণ করেছে তারও নিদর্শন আছে। মৃতের আত্মীয় স্বজন গৃহ বা গ্রাম সংলগ্ন নিজ ভূমিতে সব সৎকার করেন এবং সমাধি মন্দির গঠন করে দেন। হঠাৎ দূর থেকে এই দৃশ্য দেখে নৃবিজ্ঞানীদের মনে হবে যেন কোনো মেগালিথিক আদিম জাতির সমাধিক্ষেত্রে এসে পড়েছি। অল্প বিস্তর আমরা সকলেই যে সেই মেগালিথিক সংস্কারের স্তর উত্তীর্ণ হয়ে এসেছি অথবা তার সংস্পর্শে এসে সংক্রামিত হয়েছি তার প্রমাণ পাওয়া যায় আজও আমাদের স্মৃতি মন্দির নির্মাণের আগ্রহ দেখে। কিন্তু হাওড়া জেলার আমতা থানার গ্রামগুলিতে প্রধানত এই বৈশিষ্ট্য এমন প্রকট হয়ে উঠল কেন, সে প্রশ্নের জবাব প্রত্যেক অনুসন্ধানের দেওয়া কর্তব্য। মাহিষ্য প্রধান মেদিনীপুর জেলার কোথাও এই আচারের এমন প্রবল প্রকাশ দেখিনি। অথচ এই অঞ্চলের মাহিষ্যদের মধ্যে প্রধানত এই সংস্কার এমন প্রবল ও ব্যাপক হয়ে উঠল কেন? সংস্কৃতি বিজ্ঞানীদের তার কারণ অনুসন্ধান করা উচিত। মেগালিথিক সংস্কারের এমন বিচিত্র আধুনিক প্রকাশ ও বিস্তার পশ্চিমবঙ্গের আর কোনো অঞ্চলে দেখা যায় না। শ্মশান বা গোরস্থানে দেখা গেলেও গ্রামের মধ্যে বা গ্রাম্যপথের ধারে ধারে দেখা যায় না। পথের আশেপাশে এই সমাধিস্তম্ভের দৃশ্য দেখতে দেখতে আমরা রসপুর থেকে জয়পুরে পৌঁছলাম। জয়পুর গ্রামের মধ্যেও এ দৃশ্য রীতিমতো দৃষ্টি আকর্ষণ করে। সঙ্গতিপন্ন গৃহস্থ যাঁরা তাঁরা সমাধির উপর পূর্ণাঙ্গ মন্দির ব্র্যাকেটে বাংলা মন্দিরের মতন ব্র্যাকেট ক্লোজড
তৈরি করে দেন এবং এরকম মন্দির জয়পুর গ্রামে অনেক দেখা যায়। জয়পুরও মাহিষ্য প্রধান গ্রাম এবং এ অঞ্চলের বর্ধিষ্ণু গ্রামের মধ্যে অগ্রগণ্য বলা চলে। জয়পুর গ্রামে দেবদেবী ও দেবালয় আছে অনেক, তার মধ্যে শ্রীধর, জলেশ্বর, জয়চণ্ডী, লক্ষ্মী জনার্দন, পঞ্চানন, ধর্মরাজ প্রভৃতি অন্যতম। শ্রীধরের মন্দিরটি 1739 শকাব্দে ব্র্যাকেটে অথবা 1709 ব্র্যাকেট ক্লোজড তৈরি। লক্ষ্মী জনার্দনের মন্দিরটি দোতলা, বাংলা 1112 সনে প্রতিষ্ঠিত, বর্তমানে পুনর্নির্মিত। প্রায় 250 বছর আগে জয়পুর গ্রামে কালীরাম রায় এই বিগ্রহ ও মন্দির প্রতিষ্ঠা করেন। জয়পুরের প্রাচীন ধর্মঠাকুরের নাম মতিলাল, বাংলা মন্দিরে প্রতিষ্ঠিত। মন্দিরটির এখন অতি জীর্ণ অবস্থা। মন্দির গাত্রে অপূর্ব পোড়ামাটির কারুকার্য ছিল, এখন ইটগুলি গা থেকে সব ধসে পড়ে গেছে। এও প্রায় 250 বছরের প্রাচীন মন্দির, 1606 শকাব্দে তৈরি। আজ থেকে 250 বছর আগে ধর্মরাজ ঠাকুর যখন এমন সুন্দর কারুকার্য শোভিত ইটের মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছিলেন, তখন গ্রামের মধ্যে গ্রাম দেবতা রূপে তার কীরকম প্রতিপত্তি ছিল তা সহজেই অনুমান করা যায়। ধর্ম ঠাকুরের সেবায়িত মাহিষ্য। জয়পুরের প্রধান গ্রাম দেবতা জয়চণ্ডী ও জলেশ্বর। জয়চণ্ডী এ অঞ্চলের প্রসিদ্ধ চণ্ডী দেবী। বিরাট গাছতলায় শান বাঁধানো স্থানে তিনি প্রতিষ্ঠিত। জলেশ্বরের মন্দির গ্রামের একপাশে। মন্দির প্রাঙ্গণে কয়েকটি পাথরের ভাঙা দরজার টুকরো আছে, কোনো প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ। মন্দিরের মধ্যে আছে পাথরের একটি সুন্দর বিষ্ণু মূর্তি, নিঃসন্দেহে বলা যায় সেন আমলের। জয়পুরে পঞ্চানন্দও আছেন, বেশ প্রাচীন পঞ্চানন্দ, কারণ প্রতিষ্ঠাতা ও সেবায়িতদের তায়দাদে দেখা যায় ব্র্যাকেটে তায়দাদ নং 20,395 ব্র্যাকেট ক্লোজড। বর্তমান সেবায়িতের বৃদ্ধ প্রপিতামহ পঞ্চাননের পূজার জন্য দেবোত্তর ভূমি পেয়েছিলেন, অর্থাৎ প্রায় 150 বছর আগে যে পঞ্চানন জয়পুর গ্রামে সুপ্রতিষ্ঠিত হয়েছিলেন তাতে কোনো সন্দেহ নেই। পঞ্চানন্দের মূর্তির বৈশিষ্ট্য আছে। ঘোড়ার পিঠে পঞ্চানন্দ উগ্রমূর্তি ধারণ করে বসে আছেন। পঞ্চানন্দের সামনে 3টি ঘট আছে, একটি জরাসুরের, একটি পঞ্চানন্দের নিজের, আর একটি পাঁচু ঠাকুরের। পঞ্চানন্দ ও পাঁচু ঠাকুরের তফাৎ কি বোঝা যায় না। হাওড়া হুগলি জেলায় গ্রাম দেবতা রূপে অনেক বিখ্যাত পঞ্চানন্দ বিরাজ করছেন এবং ভাগীরথীর পূর্ব তীরে দক্ষিণ 24 পরগনার গ্রামে গ্রামে তন্ন তন্ন করে অনুসন্ধান করেও ব্র্যাকেটে হাওড়া হুগলি বা 24 পরগনায় ব্র্যাকেট ক্লোজড পঞ্চানন্দের কোনো পাঁচালী বা পঞ্চানন মঙ্গল জাতীয় কাব্যের কোনো পুঁথি কোথাও পাইনি। সকলেই প্রচলিত ধ্যানে পঞ্চানন্দের পূজা করেন, কিন্তু কেন হাওড়া হুগলি ও দক্ষিণ 24 পরগনার গ্রামে গ্রামে প্রধানত গাছতলায় পঞ্চানন্দ এমনভাবে প্রতিপত্তিশালী গ্রাম দেবতা রূপে আবির্ভূত হয়ে অন্যত্র প্রায় অন্তর্ধান করে গেলেন, তা কৌতূহলীদের বিশেষ অনুসন্ধানের যোগ্য। বাংলার গ্রাম দেবতার এই রকম অনেক কুয়াশাবৃত ইতিহাসের মধ্যে বাঙালি সংস্কৃতির অনেক মূল্যবান ঐশ্বর্য ও উপকরণ আত্মগোপন করে আছে।